ওকে, রেকর্ডিংটা অন করলাম। এখন আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। হ্যাঁ, আমার স্ক্রিন শেয়ার হয়েছে। জি স্যার। ওকে, আমরা একটু সবাই মিউট রাখবো, তাহলে আমার কথা বলতে একটু ভালো, মানে কথাগুলো সবাই শুনতে পাবে। বাকি আমরা যারা কথা বলবো শুধু তারাই আমি মিউট রাখবো, আর সবাই মিউট রাখবো ইনশাল্লাহ। ওকে, আমরা একটু মডিউলটা দেখে নিই। মডিউলটা আমরা যেহেতু গ্রুপে দিয়েছিলাম, গ্রুপ থেকে আমরা এখান থেকে ওপেন করলেও হলো, সমস্যা নেই। ওকে, আমাদের টোটাল ক্লাস হবে 10টা। কয়টা ক্লাস হবে? 10টা ক্লাস হবে, এবং ক্লাস ডিউরেশন এখানে 10 ঘন্টা যদিও দেওয়া হয়েছে, এর চেয়ে বেশিও হতে পারে। এর চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা বেশি, কারণ আলোচনা অনেক তো। তারপরে এই হচ্ছে আমাদের, ক্লাসগুলো কি রেকর্ড এই ক্লাসগুলো কি রেকর্ড হবে না? হ্যাঁ হ্যাঁ, ইতিমধ্যে আমি রেকর্ডটা অন করে নিয়েছি, যাতে আপনাদেরকে রেকর্ড দিতে পারি এই জন্য। ঠিক। তো দেখেন, প্রথমে আমাদের আলোচনা হচ্ছে একবার ফার্স্ট ক্লাসের যে মডিউলটা রাখা হয়েছে, সেটা হচ্ছে আমরা সফটওয়্যার কীভাবে ইনস্টল করবো। এটা আসলে একবারে সিম্পল বিষয়। তারপর হচ্ছে মাইক্রোস্টক সাইট ইন্ট্রোডাকশন, অর্থাৎ মাইক্রোস্টক সাইটগুলো থেকে কীভাবে আসলে আর্নিংটা আসে। হ্যাঁ, এই বিষয়ে আমরা একটু জানবো। তারপর হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করতে হয় কীভাবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, এই দুইটার আমি, আমার কাছে দুইটা সফটওয়্যারই আছে। তো দুইটা সফটওয়্যারে আমি ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে গ্রুপে, সেইখান থেকে আপনারা ডাউনলোড দিয়ে নেবেন, ইনস্টল করে নেবেন। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাকে ইনবক্সে নোট করবেন। ওকে, তাহলে এই দুইটা বিষয় গেল। তারপর হচ্ছে ডিটেলস ডিসকাশন অ্যাবাউট শাটারস্টক আর স্টক। হ্যালো ভাইয়া। হ্যাঁ ওসমান ভাই। হ্যাঁ ওই যে রিশমা নামের একজন, ওনাকে মিউট করে দেন, ওর তো ওই জায়গাতে নয়েস আসতেছে অনেক, মিউট আচ্ছা করতেছেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একবার বললাম যে মিউট করতে, তারপরে যদি, আচ্ছা আমি ফোন থেকে, কে ভাই? রেশমা, আচ্ছা মিউট করছে। ওকে, আমরা একটু সবাই মিউট রাখি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা যেখানে ছিলাম, যে আমরা এখানে প্রথমে ডিটেলস ডিসকাশন অ্যাবাউট শাটারস্টক অ্যাডোবি স্টক সম্পর্কে আমরা জানবো। তারপর হচ্ছে ডিটেলস ডিসকাশন অ্যাবাউট ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ওয়াল টুলস, মানে সকল টুলসগুলোর বেসিক আমরা আজকের ইনশাআল্লাহ আলোচনা শেষ করার চেষ্টা করব। বাকি আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কতটা ফিডব্যাক দেবেন, এবং অবশ্যই আপনাদের হোমওয়ার্কগুলো জমা দিতে হবে, কারণ হোমওয়ার্ক জমা না দিলে আমি কিভাবে বুঝবো যে আসলে আপনারা প্র্যাকটিস করছেন কিনা। ওকে, তাহলে আমরা প্রথমে চলে যাই অ্যাডোবি ইলাস্ট্রেটর। এটা হচ্ছে একটা সফটওয়্যারের নাম, এটা দিয়ে আর কি এই সফটওয়্যার ইন্টারফেসটা হচ্ছে এই, দেখাই দেই। এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, যেটার মাধ্যমে অনেক ডিজাইন তৈরি করা হয়। তারপর ভেক্টর রিলেটেড, অর্থাৎ যত ধরনের ভেক্টর তৈরি করা হয় সব কিছু হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর বেস। অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ভেক্টরগুলো তৈরি করা হয়। আর ফটোশপ হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট ম্যানিপুলেশন বা বিভিন্ন ফটো রিলেটেড যে ডিজাইনগুলো করা হয় রাস্টার, সেইগুলো হচ্ছে অ্যাডোবি ফটোশপ দিয়ে করা হয়। এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস, এটা দিয়ে আমরা ডিজাইন করব। ওকে, তারপরে হচ্ছে অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপের ইন্টারফেসটা আমরা দেখেছি, এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, পিএস লেখা আছে। তো এটা আমরা যখন ক্লাস দেব তখন দেখবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে মাইক্রোস্টক সাইট। আসলে মাইক্রোস্টক সাইটটা কি? আমরা একটু নিউ ট্যাব নিলাম, এখন এখানে মাইক্রোস্টক সাইট লিখে সার্চ দিই। মাইক্রোস্টক সাইট লিস্ট লিখে সার্চ দেওয়ার পরে এখানে অনেকগুলো লিস্ট এখানে চলে আসছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে মোস্ট পপুলার যে মাইক্রোস্টক সাইটগুলো, সেটা হচ্ছে একটা হচ্ছে শাটারস্টক, তারপর হচ্ছে অ্যাডোবি স্টক, এই দুইটাই আমার অ্যাকাউন্ট আছে। তারপর হচ্ছে ড্রিমস টাইম, এটা আমার অ্যাকাউন্ট আছে। আর পন্ট 5, এটা আমার অ্যাকাউন্ট করা আছে, যদিও এটা বেশি অ্যাক্টিভিটি নাই। তারপর হচ্ছে ফ্রি পিকেও আছে। তো ফ্রি পিকে এখন বর্তমানে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট নিচ্ছে না, একটা দুঃখের বিষয় আসলে। একটা সময় আমরা 10টা ডিজাইন অ্যাপ্রুভ করি, আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করিয়েছি, বাট এখন মেবি 50 থেকে 100টা ডিজাইন দিতে হয়, আরও বাড়ছে কিনা আমি জানি না।
কিন্তু বাংলাদেশ থেকে খুবই কম অ্যাপ্রুভ হয়। তাও আপনারা ট্রাই করতে পারবেন। আমি আপনাদেরকে প্রসেস দেখিয়ে দেব। তা আমি বিশেষ করে আপনাদের কাছে যে বিষয়টা প্রতিজ্ঞাবদ্ধ সেটা হচ্ছে শাটারস্টক এবং অ্যাডোবি স্টকে আপনাদের একটা ভালো অবস্থান তৈরি করে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। সেটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কতটা আমার ক্লাসের ফিডব্যাক দিবেন তার উপর ডিপেন্ড করে। ওকে, তাহলে আসলে অ্যাডোবি মাইক্রোস্টক সাইটটা কি? মাইক্রোস্টক সাইট হচ্ছে আপনার ডিজাইন, তারপরে ফটো, এগুলো আপনি সেল করতে পারবেন। এটা হচ্ছে একটা এই অনলাইনে এমন একটা অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে আপনার নিজের একটা পোর্টফোলিও থাকবে। সেই পোর্টফোলিও থেকে বাইরের ক্লায়েন্ট এসে আপনার ডিজাইন ডাউনলোড দেবে আর আপনার আর্নিং হবে। ঠিক আছে, ধরেন আমি এখানে যদি লিখি সোশ্যাল মিডিয়া হায়ারিং, হায়ারিং পোস্টার ডিজাইন, হায়ারিং জব হায়ারিং লিখি, তাহলে জব হায়ারিং পোস্টার ডিজাইন ইপিএস। ওকে, তো ইপিএস বিষয়টা কি আমরা পরবর্তীতে জানবো। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে যে ডিজাইনগুলো করা হয় তার একটা মানে ভার্সন। ঠিক আছে, তো জব হায়ারিং পোস্টার ডিজাইন লিখে সার্চ দিলাম। ধরেন একটা কোম্পানির তাদের একজন ডিজাইনার লাগবে, অথবা তাদের একজন কম্পিউটার অপারেটর একজন লাগবে। এখন তারা কি করতে চাইতেছে, তারা চাচ্ছে তারা একটা কম মানে মার্কেটিং চালাবে, যাতে করে তারা একটা অনলাইন থেকে তারা একজন ভালো একজন ডিজাইনার বা ভালো একজন মার্কেটার তারা পায়। সেজন্য তারা অবশ্যই মার্কেটিংয়ের জন্য ভালো একটা ডিজাইন প্রয়োজন, পোস্টার ডিজাইন। সেই ডিজাইনটা তারা কি করে, অনেক সময় এই গুগল থেকে সার্চ করে তারা এখান থেকে প্রিমিয়াম ভার্সন থেকে তারা ডাউনলোড দিয়ে নেয়। ধরেন এখানে জব হায়ারিং পোস্টার লিখে আমি সার্চ দিলাম, দেন এখানে অনেকগুলো ডিজাইন আসছে। এই ডিজাইনগুলো আপনার মতো আমার মতো যে কেউ এই ডিজাইনগুলো করেছে। ঠিক আছে, এই যে ডিজাইনটা আসছে সেকেন্ড একবারে দ্বিতীয়তে যে ডিজাইনটা আসছে, এই ডিজাইনটা হচ্ছে আমার নিজের অ্যাকাউন্টের প্রিপেক অ্যাকাউন্টের এই ডিজাইনটা আমার নিজের করা। তো এই যে আসলে এটা কিন্তু আমার এসইও করা, মানে কিভাবে সার্চ দিলে আসে, যাতে সার্চ দিলে র্যাঙ্কিং আসে, এগুলো আমার এসইও করা, এসইও করে তারপরে আপলোড দেওয়া ডিজাইনগুলো। ঠিক আছে, তো আসলে এই ডিজাইনগুলো কিভাবে আমরা যে ছবিগুলো আপলোড দিব এগুলো কি আমরা এসইও করে দিব সব? হ্যাঁ হ্যাঁ, এসইও করতে পারবো আমরা। চ্যাট জিপিটির মাধ্যমে চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে এসইও কিওয়ার্ডগুলো বের করতে হয়, এবং চ্যাট জিপিটির মাধ্যমে আপনি কিভাবে ডিজাইন তৈরি করবেন, ডিজাইন আইডিয়া সোর্স তৈরি করবেন। অনেক সময় আমরা যারা নতুন তাদের ক্ষেত্রে এমনটা হয় কি, মানে আমরা ডিজাইনের কনসেপ্ট পাই না, আসলে ইউনিক কনসেপ্ট পাই না। যে আসলে যদি আপনি দেখেন, মনে করেন এই একটা ডিজাইন, এই ডিজাইনটা সেম টু সেম কপি করে যদি আপনি আপনার অ্যাকাউন্টে দেন, তাহলে অবশ্যই মার্কেট প্লেস আপনার অ্যাকাউন্ট ব্লক করে দেবে, কারণ এটা কপিরাইট। ঠিক আছে, এটা কপিরাইটের আওতায় পড়বে। এজন্য অবশ্যই ইউনিক কনসেপ্ট হতে হবে এবং ভালো ডিজাইন হতে হবে। কোয়ালিটিফুল ডিজাইন হলে আপনার ডিজাইনগুলো অ্যাপ্রুভ করবে। ওকে, তাহলে এই হচ্ছে মাইক্রোস্টক সাইট, যেখানে আপনার ডিজাইনগুলো অ্যাপ্রুভ হওয়া থাকবে এবং ক্লায়েন্ট এসে সেখান থেকে ডাউনলোড দিবে এবং আপনার আর্নিং হবে। এ হচ্ছে মাইক্রোস্টক সাইটের বিষয়টা। তারপরে হচ্ছে ডিটেলস ডিসকাশন অ্যাবাউট শাটারস্টক অ্যাডোবি স্টক। বাইরে মাইক বন্ধ করেন। আচ্ছা, আমি একটু মিউট করি, এত বারবার যদি বলতে হয়। বাইরে মিউট করেন, মিউট করেন। প্রচুর শব্দ আসতেছে, মিউট করেন। রেশমা আপুকে একটু কাইন্ডলি বলতেছি আপনি একটু মিউট করে রাখেন। ঠিক আছে, মাত্র কথা বলছে কি ওসমান ভাই? হ্যাঁ ওসমান ভাই, রেশমা আপু একটু মিউট করেন। ভাই মনে হয় মিউট করতে পারতেছে না, মনে হয় ওনাকে একটু শিখিয়ে দিলে মনে হয় বেশ ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে মিউট করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম আবার আনমিউট করছে, দেখেন কি অবস্থা। ওকে ঠিক আছে, এরপরে যদি আনমিউট করে তাহলে আমি কল থেকে যাতে রিমুভ না দিতে হয়। ঠিক আছে ভাই, একটু কাইন্ডলি আপনাদের আমাদের আলোচনা বেশি,
যেহেতু 10টা ক্লাস আলোচনা, ব্যাপক আলোচনা, 20টা ক্লাসের আলোচনা 10টা ক্লাসের মধ্যে রাখছি, ঠিক আছে। তো আমরা এখানে দেখব যে ডিসকাশন অ্যাবাউট শাটার স্টক। এখন শাটার স্টক সম্পর্কে জানবো আমরা। আসলে শাটার স্টকও এরকম মাইক্রো স্টক একটা সাইট, সেখান থেকে আমরা যদি একটু শাটার স্টকে যাই, এখান থেকে হ্যালো ভাই, কিছু কথা ছিল শুধু দিতেন বলতাম। আমরা প্রশ্নগুলো ক্লাসের শেষে নিব ইনশাআল্লাহ, ঠিক আছে। সকলের মানে কারো কোনো কোশ্চেন থাকলে আমরা এগুলো শেষে জানবো, ওকে। ওকে, তাহলে আমরা দেখেন শাটার স্টকে আমরা ঢুকলাম। এই শাটার স্টক হচ্ছে অনেক আগ থেকেই মার্কেট প্লেসটা লঞ্চ করেছে। এখান থেকে আমার এইটা শো হওয়ার কারণ হচ্ছে আমাকে ভাবছে যে আমি একজন ক্লায়েন্ট, আমি এখান থেকে ডিজাইন বা ইমেজ ডাউনলোড দিব, জন্য আমার কাছ থেকে প্রিমিয়ামটা মানে নিতে বলতেছে আমাকে, ওকে। তাহলে এখানে দেখেন শাটার স্টকটা হচ্ছে মানে চলে যাওয়ার পসিবিলিটি নাই বললেই চলে, কারণ শাটার স্টক ট্রাস্টেড একটা সাইট, একটা বিশাল হিউজ একটা মার্কেট প্লেস। এখানে দেখেন এখানে কি আছে, ডাউনলোড ওভার 50,000-এর উপরে, ঠিক আছে। 50 কোটি, হ্যাঁ 50 কোটি। 50 কোটি ডিজাইন স্টকে তাদের ভিতরে 50 কোটি ডিজাইন অলরেডি আছে। তো এখানে নাম্বার আছে আসলে তারা কবে লঞ্চ করছে, কবে কি করছে, হ্যাঁ। তো এটা হচ্ছে আর কি শাটার স্টকে। যদি আমি দেখি, আমার একটা শাটার স্টক অ্যাকাউন্ট আছে অনেক আগের, যেটা আসলে কাজ করা হয় না রেগুলারলি, আমি সেটার ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, দেখেন এখানে আমার ডিজাইন দেওয়া আছে মাত্র 54টা। 54টা অ্যাপ্রুভ করানো, 54টা না মেবি, অর্থাৎ ইমেজ পোর্টফোলিওর মধ্যে আছে 135টা ডিজাইন আমার অ্যাপ্রুভ করানো আছে। ডাউনলোড হয়েছে 54টা ডাউনলোড হয়েছে। 54 ডাউনলোডে আমাদের 13.64 ইউরো দিয়েছে, ডলার দিয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে মানে শাটার স্টক এবং অ্যাডোবি স্টক, এরা আর কি ডাউনলোডের পার ডাউনলোডে আর কি একটু আর্নিংটা বেশি দেয়, ঠিক আছে। বিশেষ করে অ্যাডোবি স্টক বেশি দেয়, দেখা যায় একটা ডাউনলোডে $1, $2, $3ও দেয়, ঠিক আছে, অনেক সময়। তো এটা হচ্ছে শাটার স্টক। আর অ্যাডোবি স্টক সম্পর্কে যদি আমরা জানি, অ্যাডোবি স্টক সেম এইরকম একটা অ্যাকাউন্ট থাকবে, যেই অ্যাকাউন্টে অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে হচ্ছে আপনার ডিজাইনগুলো সেল করলে আর্নিংটা একটু বেশি হবে। একটা ডিজাইনে সর্বনিম্ন $1.50 করে দেয়, ঠিক আছে। কিন্তু ফ্রি পিকে দেখা যায় 3 সেন্ট 2 সেন্ট করে দেয় একটা ডিজাইন ডাউনলোড হলে, হ্যাঁ। অনেক সময় দেখা যায় 12 সেন্ট দেয় হাইয়েস্ট, কিন্তু সবচেয়ে বেশি দেয় হচ্ছে অ্যাডোবি স্টকে, ঠিক আছে। তো আমরা অ্যাডোবি স্টকটা একটু ভালো করে দেখব, যেহেতু সবাই আমরা দেখতেছি যে আসলে অ্যাডোবি স্টক দিয়ে মানুষ আর্নিং করতেছে। আমি যদি একটা ফেসবুক গ্রুপে যাই, অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর বাংলাদেশের, দেখেন এখান থেকে যারা আর্নিং করতেছে তারা কিন্তু অনেক পোস্ট করতেছে। দেখেন আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আজ 100 ডাউনলোড সম্পূর্ণ, এই 100 ডাউনলোড সম্পূর্ণ হচ্ছে ভাইটির $70 দিয়েছে। 100 ডাউনলোডে $70। ভাই এই গ্রুপটার নাম কি, মানে এই গ্রুপটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর। এটা ও আপনারা আচ্ছা যখন আচ্ছা। অ্যাডোবি স্টকের কন্ট্রিবিউটর হবেন তখন এইখান থেকে এইখানে আপনারা মেম্বার হবেন, তখন তাইলে ভালো হবে, ঠিক আছে। তার আগে হইলে হয় কি, অনেক সময় বিভিন্ন সমস্যা হইলে আপনি ডিমোটিভেট হইতে পারেন, ঠিক আছে। এই জন্য আপনারা আগে, আমি আমার প্রসেস অনুযায়ী আপনারা আগাবেন, তারপরে ইনশাআল্লাহ অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হলে ওইখান থেকে জয়েন দিয়ে দেবেন, ঠিক আছে, গ্রুপে। দেন তাহলে আমরা অ্যাডোবি স্টক সম্পর্কে জানলাম, আর অ্যাডোবি স্টক এবং শাটার স্টক সম্পর্কে আরও ডিটেলস জানবো, কিভাবে ফাইল রেডি করতে হয়, কিভাবে কি এই নিয়ে আমাদের ক্লাস আছে আলাদা। তারপর হচ্ছে এখন আমরা দেখবো যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, কারণ আমাদের ডিজাইন তৈরি করার ক্ষেত্রে আমরা যেইটাকে বেশি প্রায়োরিটি দেব অ্যাডোবি ইলাস্ট্রেটরকে। আর অ্যাডোবি ফটোশপের যে ডিজাইনগুলো আমরা দেখাবো সেটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে আপনি কীভাবে আর্নিং করবেন সেই জন্য আমরা ডিজাইন দেখাবো। আর অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ডিজাইনগুলো আমরা দেখাবো সেই ডিজাইনগুলো আপনি তৈরি করে এই যে মাইক্রোস্টক সাইটগুলোতে আপনি সেল করতে পারবেন, ওকে। তাহলে আমরা এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে চলে যাই।
ওকে, অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে আসার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে, বাট এইখানে আমার নিচে যে রিসেন্ট ওয়ার্কগুলো দেখাচ্ছে এগুলো আপনাদের সামনে দেখাবে না, যেহেতু আপনারা একবারে নতুন যারা ওপেন করবে তাদের জন্য এইগুলো দেখাবে না। আবার আপনি যখন 2-3টা ডিজাইন করবেন তখন ওই ডিজাইনগুলো হয়তো এখানে শো হবে, অনেক সময় শো হয়, অনেক সময় হয় না। ঠিক আছে, তাহলে আমরা এটা আসলে ম্যাটার করে না। আমরা দেখব প্রথমে আসলে এখানে কি আছে, হোম আছে, তারপর হচ্ছে ক্রিয়েট নাও। ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করলে কি হবে, আমাদের নতুন একটা আর্টবোর্ড তৈরি হবে। আর ওপেন অপশনে দিলে আমরা কি করতে পারবো, ওপেন অপশন দিলে আমরা পুরানো যে কোনো ডিজাইন ফাইল আমরা ওপেন করতে পারবো, ইমেজ ওপেন করতে পারবো, অ্যানাদার বিষয়গুলো আমরা ফাইলগুলো আমরা এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে ওপেন করতে পারবো। ওকে, তারপরে এখানে কিছু সাইজ দেওয়া আছে যেগুলো আসলে আমাদের প্রয়োজন হবে না অতটা। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্রিয়েট নাও অপশনে ক্লিক করলাম। দেখেন আমরা একটা ডিজাইন করার জন্য আমাদের প্রথমে এখানে এরকম একটা ইন্টারফেস হবে যখন আমরা ক্রিয়েট নাও অপশনে ক্লিক করব। এখানে আছেন যারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিকটা জানেন তাদের জন্য হয়তো একটু বোরিং ফিল হইতে পারে, এই জন্য যারা আসলে জানেন একবারে তাদের জন্য আমি ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। ওকে, তারপর একটু দেখেন, আপনারা জানি আপনারা পারেন, তারপরে একটু দেখেন। এই জন্য আমি একটা ক্লাসের মধ্যেই বেসিকটা শেষ করার চেষ্টা করেছি। ওকে, দেখেন তাহলে এখানে অনেকগুলো সাজেস্টেড সাইজ দেওয়া থাকবে, আমরা চাইলে যে কোনো একটা সাইজ এনি সাইজ নিতে পারি। কিন্তু আমার ডিজাইন, আমার যখন আমরা স্পেসিফিক একটা ডিজাইন করব সেই ডিজাইনের জন্য অবশ্যই আমার একটা আলাদা স্পেসিফিক একটা নির্দিষ্ট সাইজ থাকবে, সেই সাইজটা আমরা এখান থেকে দিতে পারবো। ওয়াইড এবং হাইট, অর্থাৎ ওয়াইড হচ্ছে ডানে বামে আপনার লম্বায় কত সাইজ, আর হাইট হচ্ছে আপনার উপর নিচে কতটুকু থাকবে, এই সাইজটা এখান থেকে আমরা দিয়ে নেব। তো এখানে এইখানে হচ্ছে আপনার নামটা, ডিজাইনের নাম দিতে পারেন, আপনি দিতে পারেন হোমওয়ার্ক 1। ওকে, আমরা দিলাম হোমওয়ার্ক 1। তারপর হচ্ছে এখানে ইঞ্চির জায়গা আমরা পিক্সেল নিলাম। অনলাইনে ডিজাইনের ক্ষেত্রে আমরা সবসময় পিক্সেল ব্যবহার করব, তাহলে আমাদের জন্য এটা কাউন্ট করা সুবিধার হবে। ওকে, তাহলে আমরা যেহেতু একটা ডিজাইন করব বা আমরা আসলে এই অপশনগুলো দেখার পারপাসে আমরা যে কোনো একটা আর্টবোর্ড সাইজ নিব, তো আমরা এখান থেকে 500x500 পিক্সেল একটা আর্টবোর্ড সাইজ নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ওরিয়েন্টেশন। আচ্ছা, দেখছেন এখানে একটা আছে হরিজন্টাল একটা, আর একটা হচ্ছে ভার্টিক্যাল। ঠিক আছে, যেটা আমরা বলি হচ্ছে ল্যান্ডস্কেপ, আর একটা হচ্ছে A4 সাইজের লম্বালম্বি একটা সাইজ। তো এই যেটা আইকনটা দেওয়া আছে এটা হচ্ছে লম্বালম্বি, আর এটা হচ্ছে ল্যান্ডস্কেপ সাইজ। আমরা যারা MS ওয়ার্ড এক্সেলের কাজ দেখেছি, যাদের এই সম্পর্কে ধারণা আছে, তারা এই অপশনটা হয়তো দেখেছেন ল্যান্ডস্কেপ সাইজের। তো এখানে আর্টবোর্ডটা কি দেখেন, আমরা যখন এখানে একটা সিলেক্ট করব তখন আমাদের একটা আর্টবোর্ড তৈরি হবে, অর্থাৎ সাদা একটা আর্টবোর্ড তৈরি হবে, যেখানে আমরা ডিজাইন করব সেটাকে বলে আর্টবোর্ড, সেইটা একটা তৈরি হবে। আমরা যদি এখানে দুইটা দিই তাহলে দুইটা তৈরি হবে। হ্যাঁ, এই ডিজাইনগুলো আমাদের প্রয়োজন হবে যখন আমরা বান্ডিল ডিজাইন করব, বান্ডিল সোশ্যাল মিডিয়ার পোস্টার ডিজাইন তৈরি করব, তখন এখান থেকে আমরা আর্টবোর্ড অনেকগুলো দিয়ে নেব। ওকে, তারপরে ব্লেন্ড অপশনটা আসলে কখন প্রয়োজন হয়, যখন বিভিন্ন ডিজাইন আছে আমাদের, যেরকম প্রিন্টেড যে ডিজাইনগুলো, প্রিন্টেড ডিজাইনগুলো দেখা যায় হচ্ছে আপনার বিজনেস কার্ড ডিজাইন হতে পারে। বিজনেস কার্ড ডিজাইনে হচ্ছে কি আলাদা একটা ব্লেন্ড অপশন রাখতে হয়, অর্থাৎ যেই অপশনটা কাটা যাবে, ঠিক আছে, ওই কাটার বাইরে থেকে একটা সাইজ রাখে, সেই সাইজের ভিতরে ডিজাইনগুলো করে। ওকে, তো এটা আমাদের আপাতত প্রয়োজন হচ্ছে না, আমরা যখন ডিজাইন করব তখন দেখব। তারপর হচ্ছে এখানে CMYK কালার। তো CMYK কালার আমরা কখন ব্যবহার করব, যখন আমরা প্রিন্টের জন্য যে কোনো ডিজাইন করব, প্রিন্ট করার জন্য, একবারে সরাসরি যখন আমরা প্রিন্ট করার জন্য যে কোনো ডিজাইন তৈরি করব, তখন আমরা এই CMYK কালার মোডটা ব্যবহার করব। আর তাছাড়া আমরা এই অনলাইনের মার্কেট প্লেসের জন্য যত ডিজাইন করব, তাতে যেই ধরনের ডিজাইন হোক না কেন, সবগুলোতে আমাদের মুড থাকবে RGB কালার মুড। ওকে, তাহলে আমরা কালার মুডটা RGB দিয়ে দিলাম, যেহেতু আমরা অনলাইনের জন্য তৈরি করব, এই জন্য। নেটওয়ার্কে মনে হয় সমস্যা করবে। হ্যাঁ, আমার কথাটা কি আসলে ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি ভাই, ক্লিয়ার শুনতে আমি পাচ্ছি, শুনতে পাচ্ছি। ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ, যে ভাই বলছেন হয়তো আপনার ওইখানে নেটে প্রবলেম থাকতে পারে। আচ্ছা, ভাই ওকে, শোনা যাচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ, একটু প্রবলেম হইতে পারে, হয়তো নেটে প্রবলেম থাকতে পারে।
আপনাদের অবশ্যই ভিডিও দেওয়া থাকবে, তারপরে আমরা একটু কন্টিনিউ করতে পারি ক্লাসটা। দেন দেখেন এইখানে RGB কালারটা আমরা ব্যবহার করব কখন, যখন আমরা অনলাইনের জন্য যে কোনো ডিজাইন তৈরি করব তখন আমরা RGB কালারটা ব্যবহার করব, RGB কালার মোড। তারপরে হচ্ছে রাস্টার ইফেক্ট। দেখেন রাস্টার ইফেক্টটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, অনেক সময় আমরা রাস্টার ইফেক্ট বেশি নেই বাট ডিজাইন ছোট, কিন্তু আমাদের এই বিষয়টা হচ্ছে কি, আমরা যখন আর্টবোর্ড ছোট নিব তখন রাস্টার ইফেক্ট বেশি থাকবে, হ্যাঁ, আর যখন আর্টবোর্ডটা বড় থাকবে তখন রাস্টার ইফেক্ট কম থাকবে। তাহলে আমরা যেহেতু 500x500 পিক্সেল নিয়েছি, তাহলে 150 পিক্সেল নিলেও আমাদের PPI নিলে হয়, সমস্যা নাই। ওকে, তারপর এখানে ডিফল্ট অপশন থাকবে, তারপর হচ্ছে এখানে মোড সেটিংয়ে গেলে আমরা আরও সেটিং এখান থেকে দেখতে পারবো। আসলে ওই সেম অপশনটাই অন্যভাবে এখানে প্রেজেন্ট করেছে, তো একটু ক্যান্সেল দিয়ে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। ওকে, তাহলে আমরা আমাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটর যেটা দিয়ে আমরা ডিজাইন করব সেই ইন্টারফেসটা ইতিমধ্যে শো হয়েছে। তো আমরা আপনাদের সামনে এরকম শো নাও হতে পারে, আপনাদের সামনে এভাবে শো হতে পারে, তারপরে হচ্ছে এইখানে হ্যাঁ এভাবে শো হতে পারে, তারপরে এই অপশনগুলো নাও থাকতে পারে, এই অপশনগুলো এরকমও থাকতে পারে, ঠিক আছে, এই অপশনগুলো এভাবে থাকতে পারে। আবার ক্লোজ করে দিই আমি দেখাচ্ছি এগুলো নিয়ে, ঠিক আছে। তো দেখেন, তো প্রথমে হচ্ছে আমাদের এই যে সিলেকশনটা আছে, সিলেকশন টুল, যেটা সিলেক্ট করে আমি আমার এখানে মাউসটা আমি এখানে নিয়ে আসছি, সেইটা হচ্ছে সিলেকশন টুল। ওকে, তা আমাদের যে কোনো ডিজাইন করার জন্য যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে সিলেকশন টুল, কারণ আমি একটা টুল থেকে অন্য একটা টুলের কাজ করার জন্য আমার বারবার সিলেকশন টুল সিলেক্ট করে তারপর অন্য টুলে যেতে হবে। ওকে, তাহলে আমরা সিলেকশন টুলের কাজটা অলরেডি জেনে ফেলেছি। তারপর হচ্ছে এই দেখেন এই ফাইল অপশনের মধ্যে অনেকগুলো অপশন থাকবে। নিউ, কন্ট্রোল N দিয়ে আপনি নতুন একটা আর্টবোর্ড তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে কন্ট্রোল O দিয়ে আপনি নতুন একটা ফাইল ওপেন করতে পারবেন। ক্লোজ, কন্ট্রোল, এখানে অনেক শর্ট কি দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। আমরা ডিজাইনের ক্ষেত্রে যখন যেটা ব্যবহার করব সেটা আমাদের ইম্পর্টেন্ট। ওকে, আমরা দেখা যায় অনেক সময় কালার মোডটা যদি আমরা CMYK কে দিয়ে আমরা ইন্টারফেস করে আমরা ওপেন করি ডিজাইন আর্টবোর্ডটা, তখন আমরা এখান থেকে এই ফাইলে গিয়ে আমরা এখান থেকে কালার মোডটা চেঞ্জ করে নিতে পারবো। ওকে, তারপর হচ্ছে এডিট অপশনের ভিতরে গেলে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। পেস্ট, হ্যাঁ, আপনি যে কোনো ডিজাইন কপি করা অবস্থায় থাকলে আপনি এখানে এটা সিলেক্ট করলে কপি হবে। তো এগুলো আমরা শর্ট কি আমরা অন্যভাবে দেখে নেব, এখান থেকে ঢুকে আমরা করব না, আমরা আলাদাভাবে শর্ট কিগুলো মুখস্থ করে নেব। ওকে, আয়ত্ত করে নেব। তারপর হচ্ছে অবজেক্টের ভিতরে যে অপশনগুলো আছে, পাথের কাজ দেখব আমরা এখনই দেখব। এগুলো এই অপশনগুলোর কাজ আসলে বিভিন্ন আর্টবোর্ড বিভিন্ন এলিমেন্ট নিয়ে তারপর দেখাতে হয়। তো ইফেক্টের ভিতরে যে অপশনগুলো আছে আমরা দেখব। দেখেন উইন্ডোর ভিতরে যে অপশনগুলো, এখানে টুলবারের ভিতরে গিয়ে আপনারা প্রথমে কি করবেন, যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করবেন তখন আপনারা এখানে বেসিক দেওয়া থাকবে, এরকম থাকবে আপনার সামনে, এরকম ওপেন হবে, ঠিক আছে। তো আপনি প্রথমে ফার্স্ট টাইম কি করবেন, এটা এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করবেন, তারপর হচ্ছে উইন্ডোর ভিতরে যাবেন, তারপর হচ্ছে টুলবারে গিয়ে অ্যাডভান্স লেভেলটা করে দিবেন। তাহলে আপনার সকল টুলসগুলো এক সাইডে শো হচ্ছে, আপনার কাজের ক্ষেত্রে সুবিধা হচ্ছে। ওকে, তারপর হচ্ছে আমাদের উইন্ডোর ভিতরে গিয়ে আমরা এই টুলবারের ভিতরে গিয়ে এই কাজটা করলাম। তারপর দেখা যায় অনেক সময় এই কন্ট্রোল বার, এই উপরে এই কন্ট্রোল বারটা হঠাৎ করে চলে গেছে, এখন কি করবেন, এই উইন্ডোর ভিতরে গিয়ে আবার এই কন্ট্রোল বারটা এখানে টিকমার্ক করে দিলে এটা চলে আসবে। ওকে, তারপর হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে, আমরা ইতিমধ্যে এটা এইমাত্র যেটা আমরা ক্লোজ করেছি সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি, একটা অপশন আছে, সিম্বল আমরা ক্লোজ করেছি এইমাত্র, এটা আমরা ক্লোজ করেছিলাম, এখন এটা আবার নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে জাস্ট ড্র্যাগ করলাম, এটা যুক্ত হয়ে গেল। ওকে, এখানে যেই অপশনগুলো আমাদের লাগবে প্রত্যেকটা অপশন আমরা উইন্ডোর ভিতরে পাবো, এখান থেকে আমরা চাইলে টিকমার্ক দিয়ে এখানে নিয়ে আসতে পারবো, আবার টিকমার্কটা উঠিয়ে দিলে আমরা এখান থেকে রিমুভ করতে পারবো। ওকে, তাই হচ্ছে উইন্ডোর ভিতরে যে কাজগুলো। তারপর হচ্ছে ভিউয়ের ভিতরে যে কাজগুলো আছে, এখানে আউটলাইন করতে হবে কি দিয়ে, তারপর জুম ইন জুম আউট, তো এগুলো আমরা ন্যাচারালি করতে পারবো। আমরা জুম করার সময় কি দিয়ে করব, কন্ট্রোল, তারপর হচ্ছে স্পেস বার, তারপর হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করলে জুম হবে, আবার কন্ট্রোল মাইনাস কিবোর্ডের কন্ট্রোল মাইনাস ক্লিক করলে এটা আনজুম হবে। ওকে,
এগুলো হচ্ছে আমরা করতে করতে আমাদের আয়ত্ত হয়ে যাবে, এটা মুখস্থ করার কিছু নেই। ওকে, তো আমরা উইন্ডোর ভিতরে কাজ দেখলাম, তারপর ভিউর ভিতরে দেখলাম, আর যেগুলো বাকি আছে ওগুলো আমরা ডিজাইনের ক্ষেত্রে দেখব, তখন আমরা বুঝতে পারবো। ওকে, তারপর হচ্ছে ইফেক্টের ভিতরে যে কাজগুলো আছে আমরা একটা যে কোনো একটা এলিমেন্ট নিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। সিলেক্টের ভিতরে আছে যে কাজগুলো আছে আমরা এগুলো ডিজাইনের ক্ষেত্রে দেখব। ওকে, তাহলে আমরা এখানে যে টুলসগুলো আছে এইগুলো কোনটার কি কাজ এগুলো আমরা দেখব এখন। ওকে, তো আমাদের প্রথমে যে টুলটা, এই টুলটার নাম হচ্ছে সিলেকশন টুল, অর্থাৎ যে কোনো টুলস, একটা টুলস থেকে অন্য একটা টুলসে গিয়ে কাজ করার জন্য যেই টুলসটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে, সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে সিলেকশন টুল। ওকে, দেখেন আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল একটা কালার চেঞ্জ করলাম যাতে আমরা একটু দেখতে পারি খুব সহজে। ওকে, রেক্ট্যাঙ্গেল কালার চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর আমরা একটু জুম করে নিলাম। ওকে, তো আমাদের আর্টবোর্ড কোনটা, আমরা প্রথমে দেখেছিলাম যে আর্টবোর্ড অপশন। আর্টবোর্ড হচ্ছে আমাদের হোয়াইট যে কালারটা, হোয়াইট কালারের যে একটা এখানে একটা শেপ তৈরি হয়েছে, এই শেপটাই হচ্ছে আমাদের আর্টবোর্ড। এই ডিজাইন, এই আর্টবোর্ডটার ভিতরে আমরা ডিজাইনটা করব। ওকে, আমরা বাইরেও চাইলে করতে পারবো, কিন্তু আমরা সেভ করার জন্য আমরা এই ডিজাইনটা এইটার ভিতরেই নির্দিষ্টভাবে সাজাবো। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটাকে বলে রেক্ট্যাঙ্গেল টুল। তো রেক্ট্যাঙ্গেল টুলের কাজ কি, এখান থেকে আমরা চার কর্নারে যে কোনো লেয়ার নিতে পারবো, যেটা ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হবে আমাদের। এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল নিতে পারবো, আমরা আলটা চেপে ধরে কপি করতে পারবো। হ্যাঁ, এইগুলো হচ্ছে। ওকে, তাহলে দেখেন এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল নিলাম, আর রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে, রেক্ট্যাঙ্গেল নেওয়ার আগে আমরা কি করছি, এই সিলেকশন টুলটা সিলেক্ট করে তারপর হচ্ছে আবার রেক্ট্যাঙ্গেলে গিয়ে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা ড্রয়িং করলাম। ওকে, এটা আমরা কালার চেঞ্জ করে দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে ড্রিক সিলেকশন টুল। দেখেন ড্রিক সিলেকশন টুলের কাজটা কি, এই ড্রিক সিলেকশন টুলের উপরে যদি আমরা মাউসটা ধরি, তাইলে আমাদের এখানে একটা ইন্টারফেস শো হয়েছে, একটা ডিজাইন শো হয়েছে। তো আমরা এইভাবে না দেখে অন্যভাবে দেখবো, এটা দেরি লাগবে এটা করতে, যেহেতু আমরা সবগুলো আলোচনা করব। তো দেখেন ড্রিক সিলেকশন টুলের কাজ হচ্ছে, আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি, এই রেক্ট্যাঙ্গেলটা আমরা যদি চাইলে একদিক থেকে ক্লিক করে আমরা একদিক থেকে এটা সার্কেল পয়েন্টটা ঘুরে দিতে পারি। ঠিক আছে, সার্কেল করে দিতে পারি, আবার চাইলে এটা একটু সবগুলো ধরে একবারে সার্কেল করে দিতে পারি। তো এই টুলগুলো আমাদের ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হবে। ওকে, দেখেন এখন এইখানে এটা দেখতে কিসের মতো লাগতেছে ভাই? একটু সকলে রেসপন্স করি। একটু গাড়ির মতো, Microbus। হাইসের মতো লাগতেছে, মাইক্রোবাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। দেখেন এইটাকেই, এইটা একটা কাজ, এটাও কিন্তু আমাদের একটা কাজ হয়ে গেল। ঠিক আছে, দেখেন এটা যদি আমি অ্যালাইনমেন্ট করি, এই অ্যালাইনমেন্টের কাজটা আমরা দেখে নিচ্ছি। অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে দুইটা বা তিনটা একের অধিক শেপগুলোকে যখন আমরা একটা লাইনে নিয়ে আসতে চাইবো বা একটা সমান্তরাল একটা স্থানে নিয়ে যেতে চাইবো সাইজ অনুযায়ী, তখন এখান থেকে অ্যালাইনমেন্টগুলো আমরা ব্যবহার করতে পারবো। ওকে, এখন এইখানে যে সার্কেলটা আছে, এই সার্কেলটাকে আমরা অবজেক্টে গিয়ে আমরা কিন্তু এক একটা কাজ করতেছি আর অপশনগুলোর কাজ দেখতেছি। ওকে, অবজেক্টে গিয়ে পাথে যাব, পাথ থেকে অফসেট পাথ, এতে করে কি হবে, আর একটা কপি হলো আমাদের, কপি হলো, এটা কিন্তু একটু বড় সাইজের হলো। তো আমরা এটা ওকে দিলাম, ওকে দেওয়ার পরে আমরা এটা ডিলিট দিয়ে দিলাম। এখন এই দুইটাকে ধরে আলটা চেপে ধরে এটা কপি করে নিয়ে আসলাম, আমরা এখানে একটা চাকা তৈরি করব। ঠিক আছে, তো এই দুইটাকে চারটাকে আমরা মার্ক করে ধরলাম, ধরার পরে পাথে গেলাম, পাথে গিয়ে এখান থেকে ট্রিম দিলাম। এতে করে কি হলো, এখান থেকে কেটে গেল, এই ডিজাইনগুলো কেটে গেল। আমি যদি ধরি, দেখেন ওকে, সরি, আমাদের এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমরা সিলেক্ট করার সময় এই যে গাড়িটা যে শেপটা, এটা আমরা সিলেক্ট করব, দেন আমরা ট্রিম করব। ওকে, ট্রিম করার পরে এখন আমরা আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে এটা আমরা ডিলিট দিলাম। এতে করে আমাদের কি হলো, দেখেন এখানে কিন্তু একটা সিলুইট তৈরি হলো। এই সিলুইটটা কি, মানে গাড়ির একটা
একটা কারের ভেক্টর ডিজাইন তৈরি হলো। ওকে, এখন আমি দেখি আসলে এটা তো আমরা জাস্ট ডিজাইন একটা টুলসের কাজ দেখার পারপাসে তৈরি করলাম, একবারে সহজ না, একবারে সিম্পল না, কিন্তু দেখি এই ডিজাইনটাই মার্কেট প্লেসে আছে কিনা একটু দেখি। কার ভেক্টর ডিজাইন DESI মিনিমাল টাইপের আমরা একটু দেখব। দেখেন মিনিমাল টাইপের আছে কোথায়। ওকে, এইটা দেখি, এইটার নিচে অনেকগুলো সাজেস্ট করবে যেগুলো একবারে মিনিমাল টাইপের। দেখেন এই যে ডিজাইনটা, এটা কিন্তু তৈরি করছে, ঠিক আছে। এটা কি করছে, জাস্ট এই যে সামান্য আমরা টুলসের কাজ দেখলাম, এই টুলসের কাজ দিয়ে কিন্তু এই টুলস দিয়ে কিন্তু তারা এই ভেক্টর আইকনগুলো তৈরি করছে এবং এইগুলো সেল করে কিন্তু তারা ইনকাম করতেছে। এটা একটা মাইক্রোস্টক সাইট, ঠিক আছে। এটা এতটা জনপ্রিয় না, তো এই মাইক্রোস্টক সাইটে তারা এই ডিজাইনগুলো দিয়ে আর্নিং করতেছে, ঠিক আছে। তাহলে আমরা কেন পারবো না, ঠিক আছে। তো আমরা দেখলাম এই টুলসের কাজটা, আমি এটা একটু আনগ্রুপ করে নিচ্ছি। তাহলে আমাদের এইখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলের কাজটাও দেখলাম, তারপর হচ্ছে আমরা এখান থেকে পাথ টুলের কাজ দেখলাম, অ্যালাইনমেন্টের কাজ দেখলাম, তারপর হচ্ছে এই পাথ ফাইন্ডারের কাজ দেখলাম। ওকে, আয়ত্ত করার চেষ্টা করবো আমরা। তারপর হচ্ছে এইটা দেখলাম, তারপর হচ্ছে এখানে ম্যাজিক ওয়ান টুল। এই ম্যাজিক ওয়ান টুলটা বেশি প্রয়োজন হবে যখন আমরা টি শার্ট নিয়ে একটা আইডিয়া দিব আপনাদেরকে। টি শার্ট নিয়ে আমরা একটা ক্লাস আমাদের আছে, একটা ক্লাসের ভিতরে টি শার্ট নিয়ে আলোচনা আছে। তো আমরা দেখি এই ম্যাজিক ওয়ান টুলের কাজটা হচ্ছে যে কোনো কালার, অনেকগুলো কালারের মধ্যে যে কোনো একটা কালার সে সিলেক্ট করবে, সিলেক্ট করে সে সেই কালারটাকে ধরে কাজ করতে পারবে, ঠিক আছে। ধরেন আমি এখান থেকে এই কালারটা দিলাম, আর এখানে আর একটা কালার দিলাম, ইয়েলো কালার দিলাম, এখানে ইয়েলো কালার দিলাম, তারপর হচ্ছে এগুলো আবার কপি করলাম, একবারে ছোট করে দেখাচ্ছি যাতে দেখা যায় আমার চোখে অনেক দূরে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এইটাকে, ওকে, জাস্ট এইটুকুতেই আমরা বুঝতে পারবো। দেখেন এই ম্যাজিক কন্ট্রোলের কাজটা হচ্ছে সে যে কোনো একটা কালারকে সিলেক্ট করবে, সিলেক্ট করে সে ওই কালারটাকে মানে কাজ করতে পারবে ওই কালারের উপরে, ওই লেয়ারের উপরে। আমরা যদি ইয়েলো কালারটাকে সিলেক্ট করি, তাহলে ইয়েলো কালারের যতগুলো শেপ আছে এখানে সবগুলো লেয়ারগুলোকে ও সিলেক্ট করবে অটোমেটিক্যালি। আমার আলাদা আলাদা ধরে কাজ করার প্রয়োজন নেই, আমার এখান থেকে সময় বাঁচতেছে, ঠিক আছে। তো আবার আমি যদি এখান থেকে শুধু রেড কালারের যে ইয়ে আছে, লেয়ারগুলো আছে, আমরা একটা সিলেক্ট করলাম, বাকি সবগুলো লেয়ার এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি চাইলে অন্য একটা কালার দিয়ে দিতে পারি। ওকে, এটা হচ্ছে ম্যাজিক কন্ট্রোলের কাজ। এই কাজগুলো আমাদের যখন আমরা ডিজাইন তৈরি করব তখন আমাদের প্রয়োজন হবে। ওকে, তারপরে হচ্ছে লেসো টুল। দেখেন লেসো টুল হচ্ছে নির্দিষ্টভাবে যখন আমরা যে কোনো এলিমেন্ট বা লেয়ারের যখন আমরা কাজ করতে যাব, তখন ওই লেয়ারগুলোকে আমরা নির্দিষ্টভাবে ড্রয়িং করে তারপর সেখান থেকে আমরা কাজগুলো, আমরা ডিজাইনগুলো করতে পারি। হ্যাঁ, আমরা এখান থেকে অনেকগুলো কপি করে নিলাম। দেখেন এখন আমি যদি এখান থেকে এই যে টুলসটা আছে লেসো টুল ধরলাম, ধরার পরে আমি চাচ্ছি যে শুধু এইখান থেকে এইটুকু, এই তিনটা লেয়ার আমি কাজ করব, ঠিক আছে। এই তিনটা লেয়ারের কালারটা আমি পরিবর্তন করলাম, রেড কালার দিয়ে দিলাম। ওকে, তাহলে আমি কিন্তু খুব সহজেই কিন্তু এটা ড্রয়িং করে কিন্তু এটা অ্যাক্সেস নিতে পারলাম, তারপর কালারটা চেঞ্জ করতে পারলাম। কিন্তু আমি যদি এরকম চাইতাম যে এখান থেকে মাউস দিয়ে ড্রয়িং করে এখান থেকে ধরলাম, কত কষ্ট করে ধরতেছি, আবার শিফট চেপে ধরে ধরলাম, আবার এখান থেকে ড্রয়িং করলাম, মানে সময় কিন্তু আমার এখান থেকে চলে যাচ্ছে। এই জন্য সময়কে লাঘব করার জন্য আমরা এখান থেকে এই কাজটা, সেম কাজটাই আমরা এই লেসো টুল দিয়ে করতে পারলাম। ওকে, তারপরে হচ্ছে আমাদের এখানে পেন টুল আছে, তারপর হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট আছে,
তা অ্যাঙ্কর পয়েন্ট কোনটা আসলে? অ্যাঙ্কর পয়েন্ট আমাদেরকে চিনতে হবে। দেখেন এখানে আমি 4 কোণার একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এইটাকে বলে রেক্ট্যাঙ্গেল। তো এই রেক্ট্যাঙ্গেলে এখানে কয়টা কর্নার আছে? 4টা কর্নার আছে, 1টা 2টা 3টা 4টা, চারদিকে 4টা কর্নার আছে। তো এখানে 4টা কর্নার মানে এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। দেখেন আমি যদি পেন টুলের ভিতরে যাই, অ্যাঙ্কর পয়েন্টগুলোর উপরে একটা হালকা করে একটা শো হবে, একটা শো হবে। দেখেন অ্যাঙ্কর পয়েন্টগুলোর উপরে আপনি যখন মাউসটা ধরবেন তখন লেখা উঠবে অ্যাঙ্কর, ঠিক আছে? তো অ্যাঙ্কর পয়েন্টগুলো আমি এখান থেকে মাইনাস করে দিলে কিন্তু এটা রিমুভ হয়ে যাচ্ছে, এটা অ্যাঙ্কর পয়েন্টটা মিনিমাল হয়ে যাচ্ছে, অর্থাৎ মাইনাস হয়ে যাচ্ছে। আমি আবার চাইলে এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতে পারি। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, অ্যাড করার পরে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল এটার ভিতরে নিয়ে আসলাম, এটাকে ধরলাম। ওকে, অ্যাঙ্কর পয়েন্টটা যুক্ত করার পরে আমরা এখান থেকে ওকে আমরা এটাকে অ্যাঙ্কর পয়েন্টটা মনে হয় আমাদের অ্যাড হয়নি। আমরা এখান থেকে পেন টুল দিয়ে এভাবে কিন্তু ড্রয়িং করতে পারি। আচ্ছা, অর্থাৎ আমরা যেটা দেখতে চাইছি সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এখানে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট আছে কয়টা, একটু বলেন তো সবাই। অ্যাঙ্কর পয়েন্ট এখানে কয়টা আছে? আমরা যদি এখানে সিলেক্ট করি তাহলে এখানে অ্যাঙ্কর পয়েন্ট কয়টা আছে? 6টা 7টা 1টা 2টা 3টা 7টা 4টা 5টা 6টা 6টা আছে। 6টা আছে, ঠিক আছে। তাহলে অ্যাঙ্কর পয়েন্টটা তো আমরা চিনতে পারলাম, কেমন? তো অ্যাঙ্কর পয়েন্ট যদি আমরা এইখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটা যদি আমরা ডিলিট দিতে চাই তাহলে কি করব? এখানে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট অপশনে যাব, দেন এখানে এসে ক্লিক করব, ডিলিট হয়ে গেছে। ওকে, আবার যদি অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করতে চাই তাহলে কি করব? এখানে পাথ অপশনে যখন শো করবে তখন একটা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করে নিলাম, দেন অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করার পরে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করার পরে আমাদের কার্ভাসার টুলের কাজ এখানে হচ্ছে এইটা ধরে আমরা কিন্তু আবার এডিটেবল ভাবে কাজ করতে পারবো, ঠিক আছে? এগুলো ধরে কিন্তু আমরা এডিট করতে পারবো, যেভাবে মন চায় আমার সেইভাবে আমি করতে পারবো। তো এই যে কাজটা, এই কাজটা কার? এই কাজটা হচ্ছে আমাদের পাশে যে টুলটা আছে কার্ভাসার টুল, এই কার্ভাসার টুলের কাজটা হচ্ছে এইটা। অর্থাৎ যে কোনো ডিজাইন আমরা যখন পেন টুল থেকে তৈরি করব, সেই পেন টুলের অ্যাঙ্কর পয়েন্টগুলো চাইলে বিভিন্নভাবে অ্যাক্সেস নিতে পারবো, অর্থাৎ এগুলো এডিট করতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে কার্ভাসার টুলের কাজ। ওকে, আর পেন টুলের যে যত দক্ষ বেশি অ্যাডোবি ইলাস্ট্রেটরে, সে তত বেশি আগানো থাকবে ডিজাইন সেক্টরে বা ভেক্টর ডিজাইন সেক্টরে। কারণ দেখেন পেন টুল দিয়ে আমি যদি একটু দেখি, পেন টুল ডিজাইন, এই যে ভেক্টর ডিজাইনটা, এই যে ড্রয়িংটা, এটা হচ্ছে পেন টুল দিয়ে তৈরি করছে, ঠিক আছে? এইটা হচ্ছে পেন টুল দিয়ে তৈরি করা, এইগুলো হচ্ছে পেন টুল প্র্যাকটিসের জন্য আপনারা এগুলো নিয়ে পেন টুলের প্র্যাকটিস করে আপনারা হোমওয়ার্ক জমা দিবেন। ওকে, দেখেন এইখান থেকে আমরা যদি পেন টুলটা একটু দেখি, পেন টুলের বিষয়টা আমরা একটু দেখি, ভালো করে বুঝে নেই, কারণ পেন টুলটা একটা ইম্পর্টেন্ট টুলস। আচ্ছা, গুগল মিটের কত মিনিট আসছে? অর্থাৎ 5 মিনিট থাকতে একটু নক করেন, ঠিক আছে? আমি আবার নতুন লিঙ্ক দিয়ে দেবো, কারণ যে আলোচনা আছে সেগুলো হচ্ছে অল্পের ভিতরে শেষ হবে না, অনেকগুলো আলোচনা। তো দেখেন এইগুলো হচ্ছে পেন টুল দিয়ে ড্রয়িং করেছে। আমরা এখানে এইটা প্রথমে নিয়ে আসলাম, তারপর কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, আবার কন্ট্রোল আল্ট্রা 2 দিয়ে আমরা এটাকে আনলক করতে পারবো। ওকে, দেখেন এইখানে যে চোখের যে নিচের আইকনটা আছে, এই শেপটা কিভাবে ড্রয়িং করেছে পেন টুল দিয়ে। তো আমরা প্রথমে পেন টুলের উপরটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এইখানে এই কর্নার থেকে ধরলাম, ধরার পরে এই কর্নারে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা আমরা নিজের মতো করে আমরা অ্যাঙ্গেলটাকে পরিবর্তন করে নিলাম, অর্থাৎ যেই অ্যাঙ্গেলে নিলে আমার ডিজাইনটা ওইভাবে হচ্ছে সেই অ্যাঙ্গেলে আমি
নিয়ে নিলাম। ওকে, তো আনজুম করে নেবেন প্রয়োজনে, কারণ অনেক সময় একটু যদি আপনার জোরে টান পড়ে তাহলে অনেক দূর চলে যাবে। ওকে, তাহলে এখানে আমরা প্রথমে টান দিয়ে এইটুকু নিলাম, তারপর হচ্ছে এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে, আলট্রা চেপে ধরে একটু খেয়াল করবেন, আলট্রা চেপে ধরে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, আবার সেম কাজ এখান থেকে আমার যতটুকু অ্যাঙ্গেল নিতে পারি ততটুকু নিলাম, আবার আমরা জুম করলাম, জুম করার পরে এইখানে অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে আলট্রা চেপে ধরে ক্লিক করলাম, তারপর হচ্ছে এই যেটুকু বাকি আছে এইটুকু আমরা ড্রয়িং করলাম। ওকে, দেখি, হ্যাঁ হয়েছে, বাট এখানে একটু প্রবলেম আছে, এখানে অ্যাঙ্করটা মানে একবার স্মুথলি নেওয়া হয়নি। তো এটা আপনার স্মুথলি নেওয়ার জন্য জুম করে নেবেন, ঠিক আছে? জুম করে নিলে এটা স্মুথলি নেওয়া যাবে। ওকে, দেখি কেউ একজন জয়েন হতে চাইতেছে হয়তো। এক্সট্রিমলি সরি, আসলে আমার ঠান্ডা লাগার কারণে সর্দি, নাকটা বন্ধ আছে, এই জন্য আমি নিঃশ্বাস নিতেছি বারবার, এই জন্য ক্ষমা প্রার্থী। তো দেখেন আমরা এখান থেকে আচ্ছা ভাইয়া আমাদের কি ফেসবুক গ্রুপ আছে কিনা, মানে আমাদের কি ফেসবুক গ্রুপ আছে? হ্যাঁ, ফেসবুক গ্রুপ আছে, আপনাদের ফেসবুক গ্রুপের লিংক দিয়ে দেওয়া হবে, যে এখানে আপনারা হোমওয়ার্কগুলো জমা দেবেন। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে দিয়ে দিবেন, আমরা কাজটা জমা দিতে হবে না ওইখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা ঠিক তাহলে আছে। এইভাবে হচ্ছে পেন টুলের প্র্যাকটিসগুলো করবেন। পেন টুলে যে যত বেশি মানে চালু থাকবেন, সে তত বেশি ডিজাইনগুলো করতে তার তত কম সময় লাগবে এবং সে ভালো ডিজাইন করতে পারবে। ওকে, তাহলে আমরা পেন টুলে গেলাম, পেন টুলের কাজগুলো দেখলাম, তারপর হচ্ছে কার্ভাসার টুল দেখলাম, তারপর হচ্ছে টাইপ টুল। আসলে টাইপ টুলের কাজটা আমরা অনেক আমরা ডিজাইন করার ক্ষেত্রেও দেখব। আসলে টাইপ টুলের কাজটা অনেক সিম্পল একটা কাজ, যেগুলো আমরা সংক্ষেপে দেখে নিব এখন। দেখেন টাইপ টুলের আসলে কাজটা কি, টাইপ টুল দিয়ে আমরা লেখালেখির কাজ করব, ইংলিশ, বাংলা, অন্যান্য যদি ভার্সন থাকে সেইগুলো আপনি দেখতে পারবেন। ওকে, তাহলে আমি এখানে এই লেখাটাই রাখলাম। ওকে, এই লেখাটাই রাখলাম। দেন এই লেখাটাকে আমি চাইলে এখান থেকে এই সোয়া সেটে গিয়ে, এটা হচ্ছে সোয়া সেট, কালার সোয়া সেট, এখান থেকে গিয়ে আমি কালার চেঞ্জ করতে পারবো, এনি কালার আমি দিতে পারবো। তারপর হচ্ছে এই লেখাটাকে আমি আরও অনেক এডিট করতে পারবো। দেখেন এই লেখাটা অনেক সময় প্রয়োজন হয় কি, যে প্রত্যেকটা অক্ষরের ভিতরে যে স্পেসটুকু আছে এই স্পেসটুকু আমরা কমাইতে পারবো, বাড়াইতে পারবো। সেই অপশনটা হচ্ছে আমাদের এখানে ক্যারেক্টার একটা অপশন আছে, এই ক্যারেক্টার অপশনে গিয়ে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। এখানে এই ফন্টটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, এই ফন্টটা চেঞ্জ করে নিলাম। আবার এখান থেকে উপরে গিয়েও এখানে মুনসিরাত ফন্টটা ব্যবহার করতে পারবো, MONK মুনসিরাত বোল্ড, এই ফন্টটা নিয়ে আসলাম। ওকে, আমরা একটু ছোট করে নেই। ওকে, তাহলে দেখেন এইটা আমরা ক্যারেক্টার অপশনে গিয়ে ফন্ট চেঞ্জ করতে পারবো, তারপরে হচ্ছে এখান থেকে বোল্ড করতে পারবো, তারপর হচ্ছে এই যে দুইটা ওয়ার্ড আছে, ওয়ার্ডের ভিতরে যে লেটারগুলো আছে। আচ্ছা, আমি একটা ফোন পিক করি, অনেকগুলো কল দিয়েছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? না ভাইয়া, আমি একটা ক্লাস করাইতেছি তো, আমার ফোনটা দূরে রাখা ছিল, আমি খেয়াল করি না, বুঝছেন? ও পজিটিভ, কোন ক্লিনিকে লাগবে? ও পজিটিভ, ঠিক আছে ভাই, আমি রাতের ভিতরে আপনার জানাবো না, আমি একটু ক্লাসটা করাই তারপর আপনার সাথে যোগাযোগ করবো। আচ্ছা আচ্ছা, ওকে, সরি, একটু জরুরি কল ছিল আর কি, অনেকগুলো কল দেওয়ার পরে আমি রিসিভ করছি। তো আমরা যেখানে ছিলাম, তো এখানে টেক্সটটাকে আমরা এখানে যে কাজগুলো করতে পারবো, টেক্সটের প্রত্যেকটা লেটারের মাঝে যে স্পেসটুকু আছে, তারপরে আমরা যদি এইখান থেকে নতুন এন্টার ক্লিক করে এখানে অন্য একটা লেখা লিখে নিচ্ছি, দেন এই দুইটা লাইনের ভিতরে স্পেস আমরা কমাইতে পারবো, বাড়াইতে পারবো এখান থেকে। আসলে এই কাজগুলো আমরা সিম্পলভাবে নিজে নিজে দেখে নিলেই মনে হয় ভালো হবে। তো
তারপর হচ্ছে এখান থেকে ভি এ লেখা আছে, এই আইকনটা দেখেই বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা লেটারের মাঝখানে হ্যাঁ স্পেসটুকু বাড়বে, আবার এখান থেকে কমাই দিতে পারবো চাইলে। হ্যাঁ, এই অপশনগুলো আমরা দেখে নিব। ওকে, তাহলে আমাদের টাইপ টুলের কাজটা গেল। তারপরে হচ্ছে আমাদের এখানে লাইন সেগমেন্ট টুল। তো লাইন সেগমেন্ট টুলটা আমাদের অনেক সময় প্রয়োজন হবে বিভিন্ন ডিজাইন তৈরি করার ক্ষেত্রে। আমরা যখন এই বিভিন্ন শেপ তৈরি করব, এখান থেকে একটা লাইন নিলাম, দেখেন এই লাইনগুলো যখন আমরা ডিজাইনের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে তখন আমরা ব্যবহার করব। ঠিক আছে, আপাতত জানি এখান থেকে লাইন নিতে হয় যখন আমরা একটা ডিজাইন। দেখেন এই লাইন টুলের একটু কাজটা আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইনের যখন ক্লাস দেখবো তখন এটি দেখবো। ওকে, আপাতত মনে রাখেন যে লাইন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড ডিজাইনের কাজ করা যায়। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল, এটা তো আমরা প্রথমেই দেখলাম রেক্ট্যাঙ্গেল টুল। তারপর হচ্ছে এইটা কোন টুল? রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল, অর্থাৎ রাউন্ড হবে চারদিক থেকে। ওকে, আমরা রাউন্ডটাকে আবার এডিট করে কমাই নিতে পারবো, বাড়াই নিতে পারবো। ওকে, চাইলে একদিক থেকে আমি শুধু কমাই দিব। ওকে, একদিকে থেকে কমাই দিয়ে আমি এই থেকে কমাই দিলাম, দেখেন একটা ডিজাইন হয়ে গেল। মানে আপনি যখন টুলসগুলোর কাজ জানবেন তখন আপনি যে কোনো ডিজাইন দেখলে বুঝতে পারবেন যে আসলে এই ডিজাইনটাতে কোন টুলস ব্যবহার করা হয়েছে। ওকে, তারপরে ইলিপস টুলটা কি? ওই সেম কাজ, এখান থেকে একটা সার্কেল পয়েন্ট নিবে, সার্কেল পয়েন্ট নিলে আমরা এখান থেকে এটা আছে স্ট্রোক কালার, এটা হচ্ছে চারপাশে যে কালারটা আসে এটা হচ্ছে স্ট্রোক কালার। স্ট্রোক কালারটাকে আমরা এই যে একটা অপশন আছে এখান থেকে সুইপ করলে এটা ফিল কালারে রূপান্তর হবে, আবার যদি আমরা এখানে সুইপ করি এটা স্ট্রোক কালারে রূপান্তর হবে। ওকে, অর্থাৎ বুঝতে পারলাম যে চারপাশে যে বর্ডারের মতো যে কালারগুলো হয় সেটা হচ্ছে স্ট্রোক কালার, আর মাস পয়েন্টে যে কালারগুলো থাকে সেটা হচ্ছে ফিল কালার। ওকে, তাহলে ফিল কালার, স্ট্রোক কালার আমরা বুঝলাম, এবং পাশাপাশি এখান থেকে ইলিপস টুলের কাজটা আমরা দেখলাম। পলিগন টুল সেম কাজ, এই ডিজাইনগুলোর ক্ষেত্রে আমাদের এই টুলসগুলো প্রয়োজন হবে। দেখেন আমি যদি একটা ডিজাইন আপনাদেরকে দেখাই, পোস্টার ডিজাইন, একটা পোস্টার ডিজাইন দেখাই, সোশ্যাল মিডিয়া পোস্টার। এই যে পোস্টার ডিজাইনটা করছে দেখেন, এই পোস্টার ডিজাইনে এই যে গোল শেপটা নিয়েছে, গোল শেপটা নিয়েছে কোন টুলস দিয়ে ভাই একটু বলি আমরা সবাই। এই যে গোল শেপটা নিয়েছে, এইটা নিয়েছে হচ্ছে এই ইলিপস টুল থেকে। এটা কোথা থেকে নিয়েছে? ইলিপস টুল থেকে নিয়েছে। তারপরে হচ্ছে আমাদের এখানে দেখেন এই যে রাউন্ড টুল, এখানে রাউন্ড রেক্টেঙ্গেল টুল দিয়ে কিন্তু এটা তৈরি করছে। দেখেন রাউন্ড রেক্টেঙ্গেল টুল দিয়ে এই শেপগুলো তৈরি করছে। এই তাহলে এই টুলসগুলোর কাজ জানলে আমরা এই ডিজাইনগুলো খুব সহজেই তৈরি করতে পারবো। ওকে, তাহলে আমরা রাউন্ড রেক্টেঙ্গেল টুলের কাজ দেখলাম। তারপরে হচ্ছে স্টার টুলের কাজটা আমাদের লাগবে অনেক সময়, তবে স্টার টুলটা বেশি স্টার ব্যবহার করা যাবে না, কারণ এটা একটা কমন, এটা যদি আমরা ভেক্টর তৈরি করে আপলোড দেইও তারপর এটা কপিরাইট হবে। ঠিক আছে, কারণ এই স্টারটা তো অ্যাভেলেবল বেশি মার্কেট প্লেসে, এগুলো অনেক আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে এই অপশান আছে, এইটা সচরাচর আমাদের প্রয়োজন হয় না। আমাদের যেগুলো আসলে বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাজের ক্ষেত্রে লাগবে, মাইক্রোস্টক ডিজাইনের ক্ষেত্রে লাগবে, আমরা সেইগুলো দেখবো। ওকে, তারপরে এখানে আছে ব্রাশ টুল, প্রিন্ট ব্রাশ টুল। এই ব্রাশ টুলের কাজগুলো আমরা দেখব যখন আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইন তৈরি করবো তখন। ওকে, কারণ ব্রাশ টুলের ভালো অনেক অ্যাডভান্স লেভেলের কাজ আছে। তো আপাতত আমরা যেই টুলসগুলোর কাজগুলো দেখতেছি আপনারা সেই টুলসগুলোর কাজগুলো দেখবেন। তারপরে হচ্ছে এখানে পেন্সিল টুল আছে, এখান থেকে পেন্সিল দিয়ে আপনি যে কোনো ভেক্টর ডিজাইনকে কাটতে পারবেন। একদম মাঝখান থেকে পেন্সিলের একটা ড্রয়িং নিলেন, ধরেন এখানে একটা শেপ আছে, এখান থেকে আমি ফিল কালারটা দিয়ে দিলাম, এখানে কালারটা চেঞ্জ করলাম, এই পেন্সিল টুলটা ধরলাম। এই পেন্সিল টুলটা ধরার সাথে সাথে আমার কি হলো, এখানে একটা আমার একটা এখানে অ্যালাইনমেন্ট চলে আসলো। এখন আমি যদি এখান থেকে এটা পাথফাইন্ডারে গিয়ে এখান থেকে যদি ট্রিম করি তাহলে এখান থেকে আমাদের এটা কাটার জন্য অবশ্যই আমাদেরকে এই যে আমরা যেটা নিয়েছিলাম
এটাকে অবশ্যই আমাদের একটু স্ট্রোকটা বাড়াই নিতে হবে, তাইলে আমরা মাঝখান থেকে কাটতে পারবো। ওকে, তো আমরা এখানে ট্রিম দিলাম, ট্রিম দেওয়ার পরে এখান থেকে এটা কিন্তু আলাদা হয়ে যাবে, আলাদা হয়নি। হ্যাঁ, না এটা স্প্যান করতে হবে, স্প্যান করলে তো আলাদা হবে। জি জি, কি বলছেন? হ্যাঁ, আর একটা বিষয়, হ্যাঁ এখান থেকে এক্সপ্যান্ড অর্ধেক করতে জায়গায় হবে। স্প্যান করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এক্সপ্যান্ড করতে হবে, থ্যাংক ইউ। তো আমরা তার এক্সপ্যান্ড করার পরে আমরা এখান থেকে এটা ট্রিম করে নিতে পারবো। ওকে, ট্রিম করলে কিন্তু আমাদের এই দুইটা ডিভাইড হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এগুলো আমাদের ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হবে। হ্যাঁ ভাই, আর 4 মিনিট আছে। 4 মিনিট আছে না? জি ভাই। আচ্ছা, তাহলে আমি নতুন একটা লিঙ্ক দিচ্ছি, আপনার সাথে সাথে সবাই লিঙ্কে একটু জয়েন হয়ে নেবেন, কেউ মিস করবেন না। ওকে, ওকে, আমি স্ক্রিন শেয়ার দিয়েছি। তো এখন সবাই জয়েন হয় না, একটু দ্রুত জয়েন হলে ভালো হয়। তো আমি চলে যাচ্ছি ক্লাসে, বাকি কেউ রিকোয়েস্ট করলে অ্যাকসেপ্ট করব। ভাই স্ক্রিন রেকর্ড দিয়েন নাকি? হ্যাঁ, স্ক্রিন রেকর্ডটা অন করা আছে। ওকে, ওকে ওকে ভাই। আমরা যেখানে ছিলাম, তো আমরা এইখান থেকে যে পেন্সিল টুলের কাজটা দেখলাম, তারপর স্মুথ টুলের কাজটা হচ্ছে আমরা এখান থেকে, আচ্ছা স্মুথ টুলের ভাই যদি একটু সাউন্ড আপনার বাড়াইতেন, মানে খুবই স্লো আসতেছে। সাউন্ডটা স্লো আছে। ওকে, আমি একটু সাউন্ডটা বাড়াই নিচ্ছি। হ্যালো, হ্যাঁ এখন শোনা যাচ্ছে? জি ভাই, ক্লিয়ার। ওকে ওকে, তাহলে 8 জন যুক্ত হয়েছে, আমি সহ তাও। ওকে, তাহলে যারা যুক্ত হয়নি তারা থাকুক কোনোভাবে, যদি যুক্ত হতে চায় তাহলে অ্যাকসেপ্ট করবো। ওকে, তাহলে আমরা এখানে স্মুথ পেন্সিল টুলের সেম কাজ, স্মুথভাবে কাজটা করবে। তারপর হচ্ছে পাথ ইরেজার টুলের কাজটা হচ্ছে ও অটোমেটিক্যালি এখান থেকে কেটে নেবে, কেটে দেবে। দেখে একটু, আচ্ছা এটা কি আনলক করা? না, আনলক করা কেন? পাথ ইরেজার টুল। ওকে, পাথ ইরেজার টুলের কাজটা আপাতত আমরা দেখতেছি না, আমরা পরে দেখে নেব। আসলে আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেকগুলো কাজ এসে যাবে, সেই সময় আমরা দেখে নেব। ওকে, তারপরে এখানে আছে আমাদের ইরেজার টুল দিয়ে আমরা যে কোনো শেপ কাটতে পারবো, কিন্তু রাস্টার কাটা যাবে না। ঠিক আছে, কোনো ইমেজ যদি এখানে নিয়ে আসি তা ইমেজগুলো কাটা যাবে না। আমরা এখান থেকে এটা কাটতে পারবো, ডিজাইন করতে পারবো, বাট এখান থেকে আমরা যে কোনো ইমেজ নিয়ে আসলে সেটা কাটতে পারবো না। দেখেন, এটা একটা ইমেজ আমরা
গুগল থেকে নিয়ে আসছি, এটা কিন্তু কাটতে পারবো না ইরেজার টুল দিয়ে, এটা কাটতে পারবো না। বাট এখানে যদি আমার ভেক্টর কোনো রেক্টেঙ্গেল না থাকে সেটা কিন্তু আমি কাটতে পারবো। ওকে, আচ্ছা একটু চেক করে নিচ্ছি। ওকে, আমরা যেখানে ছিলাম, তো ইরেজার টুলের কাজটা আমরা দেখলাম। তারপর হচ্ছে সিরিজের কাজটা দেখি আমরা এখান থেকে নির্দিষ্ট মাপের একটা, যদি এখান থেকে আমরা কেটে দিই, অর্থাৎ প্রথমে সিলেক্ট করলাম, তারপর আবার এপারে আমরা সিলেক্ট করলাম, মাঝখান থেকে কেটে দিবি। ঠিক আছে, মাঝখান থেকে কেটে দিবি, দেখেন এখান থেকে আলাদা করে দিয়েছে অলরেডি। ঠিক আছে, এই হচ্ছে কাজ। তারপর হচ্ছে নেপের কাজটাও সেম, আমরা যে এখান থেকে একটা টান দিলাম, এখান থেকে এটুকু আলাদা করে দিলাম। ঠিক আছে, এইগুলো আমাদের ডিজাইন বা ভেক্টর তৈরি করার ক্ষেত্রে এগুলো লাগবে। ওকে, তারপরে আছে এখানে রিফ্লেক্ট রোটেট টুল। ঠিক আছে, তো রোটেট টুলের কাজটা কি, ধরেন এখান থেকে আপনি একটা রেক্টেঙ্গেল নিয়েছেন, এখান থেকে এখানে 6টা না 3টা দেন। ওকে, এই রেক্টেঙ্গেলটা নিয়েছেন, রেক্টেঙ্গেলটা আমরা এইভাবে ঘুরাই নিচ্ছি। ওকে, এখন আমি চাচ্ছি এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা এইদিকে থাকবে, অর্থাৎ বাম দিকে ঘুরে যাবে। ওকে, তো বাম দিকে ঘোরানোর জন্য আমাদেরকে এই রোটেট মানে অর্থাৎ রিফ্লেক্ট টুলটা ব্যবহার করতে পারবো। রিফ্লেক্ট টুলটা সিলেক্ট করে তারপরে এন্টার বাটনে ক্লিক করবো কিবোর্ডে, দেন কপি করলে কি হবে, নতুন একটা কপি হবে। আর যদি আমরা কপি না করি তাহলে ওইটাই যেটা আছে ওইটাই ঘুরে যাবে। ওকে, এটা হচ্ছে রিফ্লেক্ট রোটেটেড কাজ। তারপরে হচ্ছে এই টুলগুলোর কাজ আসলে বেশি প্রয়োজন হয় না, এগুলো আমরা দেখবো না। তারপরে হচ্ছে এখানে হোয়াইট টুলের কাজ আছে, ওয়ার্পের কাজ আছে, এই কাজগুলো আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইনের সময় আমরা দেখব। দেখেন এই ওয়ার্প টুলের কাজটা হচ্ছে আপনি একটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখানে একটা শেপ নিলাম, এই শেপটাকে আমি যদি একটু কালার চেঞ্জ করি, একটা গ্রেডিয়েন্ট কালার নিলে আপনারা সহজে বুঝতে পারবেন। ওকে, গ্রেডিয়েন্ট কালার নিলাম, তারপর হচ্ছে এই ওয়ার্প টুলটা ধরলাম, ধরার পরে এইটাকে আমরা একটু ঘুরাই দিচ্ছি, অর্থাৎ একটা শেপকে আমরা ভেঙে একবারে মানে এটা কাগজের মতো তৈরি করে দিয়েছি। দেখেন এটা এখন একটা কি হয়েছে, পেপার কাট হয়ে গেছে। তো এটা পেপার হিসাবে আপনি ভেক্টর বলে কিন্তু চালাই দিতে পারবেন। ওকে, ঠিক আছে, এটা পেপারের মতো হয়েছে। এই পেপারের ডিজাইনগুলো কিন্তু সেল করা যাচ্ছে মার্কেট প্লেসে। তাহলে এইগুলোর কাজগুলো আমরা ভেক্টর ডিজাইনের মানে ব্যাকগ্রাউন্ড ডিজাইনের ক্ষেত্রে দেখবো। তারপরে এখানে আছে ফ্রি ট্রান্সফরমেশন, অর্থাৎ এই ফ্রি ট্রান্সফরমেশনের কাজটা হচ্ছে আপনার আর্টবোর্ডের সাইজটা আপনি কমাইতে পারবেন, ছোট করতে পারেন, বড় করতে পারেন। আর্টবোর্ডের সাইজটা, আর্টবোর্ড না সরি, যে কোনো আর্টবোর্ড অর্থাৎ রেক্ট্যাঙ্গেল, আপনি যে কোনো রেক্ট্যাঙ্গেলের সাইজ আপনি এখান থেকে ফ্রি ট্রান্সফার করতে পারবেন। এটা ধরলে এই অপশনটা ধরে, আর তাছাড়া আরও একটা অপশন আছে এখান থেকে, এইটা ধরার পরে উপরে অটোমেটিক্যালি ট্রান্সফর্ম একটা অপশন শো হবে। এই সেম কাজ এটা উপরে শো হয়েছে। ঠিক আছে, এখন আমরা চাইতেছি এটা স্পেসিফিক একটা সাইজে নিতে, তাহলে এটা 100 ইন্টু এইটা দেব 50, তাহলে এই মিনিমাল একটা মানে নির্দিষ্ট একটা সাইজ আমরা এটা নিয়ে নিলাম। ওকে, তো এইখান থেকে এই ফ্রি ট্রান্সফরমেশনের কাজটা দেখলাম। তারপর হচ্ছে শেপ বিল্ডার টুল। দেখেন শেপ বিল্ডার টুলের কাজ আছে, অনেক মজার কাজ আছে। সেটা হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজটা আমরা একটু দেখি। শেপ বিল্ডার টুলের কাজটা আমরা পাথফাইন্ডার থেকে অনেক সময় করে থাকি। এখানে একটা ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নেওয়ার পরে এখান থেকে এটা ভিন্ন একটা কালার দিতে হবে শেপ বিল্ডার টুলের কাজ করার জন্য। তো এটা দুইটা ধরার পরে আমরা চাচ্ছি যে এইখান থেকে এই বাড়তিটুকু আমরা অ্যাড করে নিয়ে এটাকে এখান থেকে রিমুভ করব, অর্থাৎ এইটাকে নতুন একটা সার্কেল তৈরি হবে, বাট যেখানে কোনো ভেক্টর থাকবে না, অর্থাৎ কোনো ডিজাইন থাকবে না, বাট এখানে খালি জায়গা থাকবে সার্কেল পয়েন্টে। ওকে, তো সেইটা করার জন্য আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটা ধরলাম, এই দুইটাকে ধরে আমরা টেনে এক করে দিলাম। দেন এখান থেকে এখন আমরা যদি এটা নাড়াচাড়া করি, দেখেন তাহলে অটোমেটিক্যালি কেটে গেছে এবং নতুন একটা শেপ তৈরি হয়েছে এবং এখানে ড্রয়িং হয়েছে। ওকে,
তো এই হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজ। শেপ বিল্ডার টুলের কাজগুলো আমরা ডিজাইনের ক্ষেত্রে দেখব ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে আমাদের এখানে আছে পার্সপেক্টিভ টুল, গাইড টুল, এটা আমাদের লাগতেছে না। আচ্ছা, এটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে এখানে আমাদের আছে মেশ টুল। মেশ টুলের কাজ আছে অনেক অ্যাডভান্স লেভেলে, সেগুলো আপনারা দেখে নেবেন। তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আসলে ক্লাস তো কম, এই জন্য সবগুলো নিয়ে আসাও সম্ভব হয় না। দেখেন আপনাদেরকে যদি একটু মেশ টুল দেখাই, মেশ টুলের কাজটা। ম্যানগো, দেখেন এই যে কাজগুলো করেছে না, এইগুলো কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করেছে, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করেছে এবং এগুলো মেশ টুল দিয়ে তৈরি করছে। এই ডিজাইনগুলো মেশ টুল দিয়ে তৈরি করছে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এই ডিজাইনগুলো মেশ টুল দিয়ে তৈরি করছে। তো এই সম্পর্কে ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেওয়া থাকবে, সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন। তো মেশ টুল দিয়ে এই দেখেন, মেশ টুলটা যখন আমরা সিলেক্ট করব তখন এইভাবে শো হবে। প্রত্যেকটা জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে, অ্যাঙ্কর তৈরি হবে। তারপর আমি আপনাদের একটু দেখাচ্ছি, একটা আঙুর তৈরি করে দেখাচ্ছি, দেখি হয় কিনা। ওকে, তাহলে এটা আমরা ধরলাম। তারপরে মেশ টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এটাকে সাইডে একটা নিলাম, আবার এই সাইডে একটা নিলাম, এই সাইডে একটা নিলাম, এই সাইডে একটা নিলাম, চারপাশে থাকবে, ঠিক আছে? তো চারপাশ থেকে কালারটা এখন পরিবর্তন করতে হবে আমাদের। এইখান থেকে আমরা সোয়াসেটের ভিতরে যাব। সোয়াসেটের ভিতরে গেলে আলাদা একটা অপশন আমাদের আছে এখানে, কালার অ্যাপারচার। ওকে, কালার কালার সোয়াসেট, হ্যাঁ সোয়াসেট থেকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। ওকে, সোয়াসেট থেকে আমরা চেঞ্জ করে নিচ্ছি। এই কালারটা দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে মানে মেশটা নেওয়া হয়েছে দুইবার, ঠিক আছে? এই জন্য এভাবে আসছে। আমরা একবার নিলে কিন্তু এটা এভাবে হয়ে যাচ্ছে। দেখেন এখানে কিন্তু এখন একটা পাতার মতো তৈরি হয়েছে, ঠিক আছে? মানে এই যে পাতাটা তৈরি করছে না, এই পাতাটা কিন্তু আমরা অলরেডি এখান থেকে তৈরি করতে পেরেছি। ওকে, তো এইগুলো আসলে আপনারা টিউটোরিয়াল দেখে আপনারা তৈরি করবেন। আপনাদেরকে জাস্ট জানাই দিলাম যে আসলে মেশ টুল দিয়ে এভাবে ডিজাইন তৈরি করা যায়। ওকে, তারপরে হচ্ছে আমরা দেখব গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালারটা আমাদের অনেক প্রয়োজন হবে ডিজাইনের ক্ষেত্রে। গ্রেডিয়েন্ট কালারটা হচ্ছে একটা শেপ বা একটা রেক্ট্যাঙ্গেলের ভিতরে অনেকগুলো কালার যখন আমরা যুক্ত করব, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। ওকে, তো গ্রেডিয়েন্ট কালার অপশন এখানে ক্লিক করলাম। দেখেন এখানে দুইটা কালার আছে, একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক। এখান থেকে চাইলে আমরা একের অধিক আমরা এখানে পয়েন্ট যুক্ত করে এখানে কালারগুলো পরিবর্তন করতে পারবো। এখান থেকে এটা কালার দিলাম, আবার কালারে এখান থেকে অপাসিটি কমাই দিতে পারবো। তারপরে হচ্ছে এখানে আইড্রপার দিয়ে আমরা কালার, যে কোনো কালার কপি করতে পারবো। আইড্রপারের কাজটা হচ্ছে কালার কপি করা। আচ্ছা, এটা নেই। ওকে, দেখেন তো এই যে কালারগুলো, এগুলোকে বলে গ্রেডিয়েন্ট কালার। এবং এই গ্রেডিয়েন্ট কালার দিয়ে কিন্তু আপনার গোল্ডেন যে কালারগুলো আছে না, সেই কালারগুলো তৈরি করে। দেখেন এই যে গোল্ডেন কালার কোড, শুধু এই কালার কোড, যদি আপনি কালার কোড নিয়েও কাজ করেন তাইলেও আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? কালার কোড নিয়ে কিন্তু আপনি মাইক্রোসফট সাইটে কাজ করবেন। মানে কাজটা সিম্পল, বাট এই কালার কোড নিয়ে কিন্তু
মাইক্রোস্টক সাইটে কিন্তু আপনি এরকম ডিজাইন তৈরি করে কিন্তু দিতে পারবেন। ওকে, এখান থেকে দেখা যায় এই যে কালার কোডগুলো আছে, কালার টেমপ্লেট, এই গোল্ড কালার কোড, এই কালার কোডগুলো তৈরি করে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে দিতে পারবেন। ওকে, এইভাবে গ্রেডিয়েন্ট কালার কপি করে আপনি দিতে পারবেন, কিন্তু মাইক্রোস্টক সাইট থেকে সেম টু সেম কপি করা যাবে না, তাহলে আবার কপিরাইট হবে। ঠিক আছে, তো এগুলো কিভাবে রেডি করতে হয় এগুলো আমাদের আলাদা ক্লাস থাকবে, এগুলো নিয়ে আমি কথা বলবো না। তাহলে গ্রেডিয়েন্ট কালারটা আমরা চিনলাম। তারপর হচ্ছে এই একটা পেন আইকন আছে, আইড্রপার টুল, অর্থাৎ যে কোনো কালার আমরা যখন কপি করতে চাইবো সেম টু সেম কালার, সেটাকে আমরা কপি করতে পারবো। ওকে, তো আমরা এখান থেকে ধরেন এইখানে আমি এখান থেকে একটা কালার প্লেট নেই, কালার প্লেট, এই কালার প্লেটটা নিলাম, দেন এইখান থেকে কপি ইমেজ করলাম, দেন কন্ট্রোল ভি দিলাম। এটা অনেক বড়, কারণ আসলে মাইক্রোস্টক সাইডে যে ডিজাইনগুলো দেওয়া হয় সাইজগুলো একটু বেশি দেওয়া হয়। ওকে, তাহলে এখান থেকে কালার কোডটা নিলাম আমরা, নিয়ে এখান থেকে চাইলে আইড্রপার দিয়ে এই কালারটা এটা নিলাম, তারপরে হচ্ছে এই কালারটা এটা নিলাম। অর্থাৎ ডিজাইনের ক্ষেত্রে যখন অনেকগুলো এলিমেন্ট থাকবে তখন আপনি কিন্তু ড্রপিং করে আপনার কালারগুলো নিতে হবে। ঠিক আছে, ড্রপিং করে কালারগুলো নিতে হবে। দেখেন আমরা কালারগুলো খুব সহজেই কপি করতে পারলাম ইমেজ থেকে। ওকে, তারপরে হচ্ছে এইটা হচ্ছে ব্লেন্ড টুল, এই ব্লেন্ড টুলের দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইন তৈরি করব। ওকে, আমরা একটু ব্লেন্ড টুলের কাজগুলো যদি দেখি, অনেক সময় এই যে কাজটা, না এটা ব্লেন্ড টুলের কাজ না, আমার এই যেটা আমার উইন্ডোর ভিতরে আছে, অর্থাৎ ওয়ালপেপারে যেটা দেওয়া আছে দেখতেছেন, এটা আমার নিজের তৈরি করা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড টুল। এই এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন। এই ব্যাকগ্রাউন্ড ডিজাইন, এই সেম ডিজাইনটা আমার দুইটা ডাউনলোড হয়েছে। ঠিক আছে, এই সেম ডিজাইনটা আমার মার্কেট প্লেসে দেওয়া আছে। তো এই ডিজাইনগুলো কিভাবে তৈরি করতে হয়, এটা তো আসলে মেশ টুল দিয়ে তৈরি করছিলাম। তো মেশ টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড ডিজাইন কিভাবে তৈরি করতে হয় আপনাদেরকে দেখাবো। তো আমরা একটু দেখি এখন কি দেখবো আমরা, ব্লেন্ড টুল ব্যাকগ্রাউন্ড ডিজাইন যদি লিখে সার্চ দিই, তাহলে ব্লেন্ড টুল ব্যাকগ্রাউন্ড, দেখেন এই ব্লেন্ড টুলের কাজগুলো দেখেন, চমৎকার কাজ। এবং আপনি হয়তো এখন ভাবতেছেন যারা নতুন, তারা যে আসলে এই ডিজাইনগুলো ব্লেন্ড টুল দিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করেছে, মানে এই ডিজাইনগুলো, এই ব্যাকগ্রাউন্ড ডিজাইনগুলো তৈরি করে মার্কেট প্লেসে কিন্তু তারা আর্নিং করতেছে। হ্যাঁ, এই ব্লেন্ড টুলের চমৎকার ডিজাইন, এগুলো কীভাবে তৈরি করতে হয় আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে এটা আমি আর কথা বাড়াবো না। তো তারপরে হচ্ছে ব্লেন্ড টুল গেল, তারপরে এটা হচ্ছে সিম্বল টুল। এই সিম্বল টুলের কাজটা আমরা দেখবো যখন ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবো। ওকে, তারপরে একটু দেখাই রাখি যে সিম্বল টুলের কাজটা আপনাদেরকে যদি দেখাই একটু, কোনো একটা ডিজাইন আমি কোনটা দিয়ে দেখাবো। অর্থাৎ অনেকগুলো এলিমেন্টস যখন আপনার বারবার কপি করতে হয়, তখন আপনি সেইটাকে কপি না করে সেইটা মানে সিম্বলের ভিতরে ঢুকিয়ে স্প্রে করে যখন ডিজাইনগুলো তৈরি করবো, সেটা হচ্ছে সিম্বল স্প্রে টুলের কাজ। সেটা আমরা ডিজাইনের ক্ষেত্রে দেখবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমি কথা বাড়াচ্ছি না। তারপর হচ্ছে এইটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ পরিসংখ্যানের ক্ষেত্রে যেগুলো লাগে, আসলে এগুলো আমাদের ডিজাইনের ক্ষেত্রে অতটা প্রয়োজন হবে না, আমরা এগুলো দেখবো না। ক্লোজ করে দিচ্ছি, ডিলিট। ওকে, তারপর হচ্ছে এটা হচ্ছে আর্টবোর্ড টুল, অর্থাৎ আর্টবোর্ড টুলটাকে যদি আমরা এডিট করতে চাই, আর্টবোর্ড টুলটাকে যদি ছোট বড় করতে চাই, তাহলে আমরা করতে পারবো। দেখেন আর্টবোর্ড টুল আমাদের কোথায়, এই আর্টবোর্ড টুল ছেড়ে আমরা কত দূর চলে গেছি, আর্টবোর্ড টুল ছেড়ে আমরা অনেক দূর চলে গেছিলাম। তো দেখেন এটা হচ্ছে আর্টবোর্ড টুল। এখন আমি চাচ্ছি আর্টবোর্ড টুলটাকে ছোট করতে, আর ছোট করার জন্য আমি কিভাবে করব, এই আর্টবোর্ড টুল অপশনে গিয়ে তারপর এখান থেকে আমি চাচ্ছি যে এখানে হবে 150 × 200 পিক্সেল হবে, ধরেন যে কোনো একটা ডিজাইনের সাইজ।
ওকে, তাহলে আমরা এটাকে সাইজ করে নিলাম। ওকে, তাহলে আর্টবোর্ডের সাইজ আমরা এডিট করার জন্য এই টুলটা ব্যবহার করব। তারপরে যে এখানে যে টুলটা আছে সেটা হচ্ছে স্লাইস টুল। স্লাইস টুলের কাজটা মেবি এটা কাটাকাটির কাজ আর কি, একটু যদি দেখি স্লাইস টুলের কাজ। ওহো, স্লাইস টুলের কাজ হচ্ছে আমাদের এটা প্রয়োজন হবে যে এই স্লাইস টুলটা ব্যবহার করা হয় যারা নিউজ ডিজাইন করে না, প্রিন্ট নিউজ ডিজাইনগুলো করে থাকে, সেই ডিজাইনের জন্য প্রয়োজন হয় এবং ওয়েবসাইটের ডিজাইনের জন্য প্রয়োজন হয়। যখন অনেকগুলো ইমেজ ব্যবহার করা হয়, অনেকগুলো শেপ ব্যবহার করা হয়, তখন প্রত্যেকটা ডিজাইনে মার্কিং করার জন্য এইখান থেকে স্লাইস টুলটা ব্যবহার করা হয়। ওকে, তারপর হচ্ছে এটা হ্যান্ড টুল। হ্যান্ড টুলের কাজটা হচ্ছে আমরা পুরো আর্টবোর্ডটাকে আমরা নাড়াচাড়া করতে পারবো। অনেক সময় দেখা যায় আমরা এই আর্টবোর্ডটাকে ডিজাইন করেছি কোথায় সেটা দেখার জন্য আমরা হ্যান্ড টুলটা ব্যবহার করব। ঠিক আছে, আবার মিনিমাইজ কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা দেখেন কি কি করেছে এখানে সবগুলো শো হয়েছে। ওকে, আবার আর্টবোর্ডের জায়গায় আমরা চলে আসলাম। তারপর হচ্ছে এটা জুম টুল। জুম টুলটা আসলে এখান থেকে ব্যবহার করা খুব কমই হয় আমার, কারণ জুম আমরা কিভাবে করব, কন্ট্রোল প্লাস অথবা শিফট স্পেস চেপে ধরে, শিফট স্পেস বার চেপে ধরে মাউসের রাইট বাটনে ক্লিক করলে জুম হবে। আবার কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে মাইনাস অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের আনজুম হবে। ওকে, তাহলে আমরা এগুলো অপশনগুলো দেখলাম। তারপরে কি আছে, এটা সুইপ, ফিল কালার, স্ট্রোক কালার, এটা আমরা দেখেছি। তারপরে এইগুলো আছে, এখান থেকে আরও অনেক ডিটেলস, এগুলো আপনি এখান থেকে কিছু চাইলে মাইনাস করতে পারবেন, হ্যাঁ, আবার যুক্ত করতে পারবেন। এগুলো আমাদের প্রয়োজন নেই আপাতত। ওকে, এখন দেখেন এখানে লেয়ার অপশনের কাজ কি, আসলে লেয়ারের কাজটা বেশিরভাগ হয়ে থাকে ফটোশপের ক্ষেত্রে, লেয়ারের অপশনের কাজটা আমাদের বেশি থাকে, কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমাদের লেয়ার অপশনে বেশি কাজ থাকে না। ওকে, তারপর হচ্ছে এখানে স্ট্রোক কালারটা এখানে আলাদা একটা অপশনই আছে। তারপর হচ্ছে সিম্বল, মানে যখন আমরা স্প্রে টুলটার কাজ দেখাবো তখন সিম্বল টুল কাজ দেখাবো। যে কোনো সিম্বল আপনি এখান থেকে, এই যে দেখেন এটা ব্লাডের সিম্বল, এইটা যদি আমরা একটু লাল করে দিই, এটা যেহেতু এখন সিম্বল অবস্থা আছে, বাট এটা আমরা কালারটা চেঞ্জ করতে হলে আমাদের কি করতে হবে, আচ্ছা এখান থেকে কালার চেঞ্জ করার জন্য আমাদেরকে প্রথমে এটা এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করলে এটা ভেক্টরে রূপান্তর হয়েছে। এখন আমরা এখানে ব্ল্যাক রেড দিয়ে দিলে তাহলে এটা মনে হচ্ছে একটা ব্ল্যাক। ওকে, তো এইভাবে আইকনগুলো কিন্তু আপনি চাইলে নিজে তৈরি করতে পারবেন, এবারে এখানে যুক্ত করতে পারবেন। তারপরে অ্যাপাচার টুলের কাজ আছে অনেক, এগুলো আমরা দেখব। অ্যাপাচার টুলটা বেশি ব্যবহার হয় যখন আমরা মানে ফন্ট তৈরি করব, তখন আসলে ফন্টের ক্লাসে আমাদের ভিতরে এই ক্লাসের এই কোর্সের ভিতরে ফন্টের ক্লাস নেই। ফন্ট তৈরি করে আমার অ্যাকাউন্টে দেওয়া আছে, আমার অ্যাডোবি স্টোকে, তারপর ফ্রিপিকে। তো এটা ব্যবহার হয় বেশি ফন্ট তৈরি করার ক্ষেত্রে। তারপর হচ্ছে ব্রাশ টুলটা ব্যবহার হয়ে থাকে, ব্রাশ টুলটা আমরা ব্যবহার করা দেখবো ইনশাল্লাহ। তারপর গ্রেডিয়েন্ট টুলের কাজ দেখলাম, ট্রান্সফর্মে দেখলাম, সোয়াসেটার কাজটা তো এখানে এই সোয়াসেট আছে অটোমেটিক্যালি। তারপর হচ্ছে অ্যালাইনমেন্টের কাজটা হচ্ছে কি, আমি একটু দেখি। ওকে, দেখেন অ্যালাইনমেন্টের কাজটা হচ্ছে আমি এখানে একটা রেক্টেঙ্গেল, এখানে একটা, এখানে একটা, অনেকগুলো রেক্টেঙ্গেল ধরলাম, মানে তৈরি করলাম। দেন এখন আমি চাচ্ছি যে আর্টবোর্ডের মাস পয়েন্টে সবগুলো একবার সোজা থাকবে। সেটা কিভাবে, এই হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলে সবগুলো সোজা হয়ে যাবে। এখন আমি চাচ্ছি প্রত্যেকটা জায়গা থেকে, মানে প্রত্যেকটা মানে লেয়ারের পর আলাদা একটা স্পেস ফাঁকা থাকবে। সেটা কীভাবে, সেইটা এখান থেকে আমরা ধরলে কিন্তু ফাঁকা জায়গাটা তৈরি হবে। কিন্তু এই ফাঁকাটা নেওয়ার জন্য আমার প্রথমে একটা পরিমাণ, আমার যে কোনো একটা স্পেস থেকে আমাদের ফাঁকাটা তৈরি করে দিতে হবে, না হলে ও সাইজটা অনুমান করতে পারবে না। ওকে, দেখেন এখন কিন্তু ঠিকঠাক মতো নিয়েছে, এখানে একটু প্রবলেম করছে। যাই হোক, এইখানে মানে অর্থাৎ আমরা সোজা করে অ্যালাইনমেন্ট করার জন্য আমাদের এই অ্যালাইনমেন্টের কাজগুলো
ডিজাইনের ক্ষেত্রে এলিমেন্টের প্রয়োজন হয়, এগুলো আমরা ডিজাইন যখন তৈরি করব তখন এটার গুরুত্বটা আরও একটু বেশি ভালোভাবে উপলব্ধি করতে পারবো। তারপর এখানে 3D, এটা 3Dর কাজটা আমরা দেখবো না। পাথফাইন্ডার কাজটা তো আমরা দেখলাম, ক্যারেক্টার দেখলাম। ফটোগ্রাফের কাজ হচ্ছে আমরা যে কোনো লেখা, দেখেন এখান থেকে ডেমো টেক্সট নেওয়ার জন্য আমরা জাস্ট টি সিলেক্ট করার পরে ড্রয়িং করতেছি, দেখেন অনেকগুলো লেখা চলে আসছে। এখন আমি এইটার সাইজটা ছোট করে দিচ্ছি। ছোট করে দেওয়ার পরে দেখলাম যে প্রত্যেকটা লাইনের পরে অনেকগুলো ফাঁকা জায়গা থাকে। এটা কিভাবে আমরা এডিট করব, এটা আমরা দেখেছিলাম, আমাদের মনে আছে, এইখান থেকে করলাম। এখন আমি চাচ্ছি এই যে লেখাটা, এই লেখাটা এই ফটোগ্রাফে গিয়ে মাস পয়েন্টে থাকবে, এভাবে থাকবে। অনেক সময় এইভাবে থাকে, ডিজাইনের ক্ষেত্রে এইগুলো প্রয়োজন হয়। ওকে, এটার কাজ হচ্ছে এভাবে। তো আমরা অনেকগুলো বিষয়, অনেকগুলো সেটিংসের কাজ দেখলাম, আরও অনেকগুলো বাকি আছে যেইগুলো আমাদের রয়ে গেছে। সেই ডিজাইনগুলো, সেই টুলসের কাজগুলো আমরা ডিজাইনের ক্ষেত্রে দেখব। ওকে, ইনশাল্লাহ। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারে। হ্যাঁ, কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারে।